My loving students and my followers, today there are four numbers of Bengali sentences. Okay, now I am going to translate them. Now you see, প্রতিটা বাক্য দেখো এদেরকে বলে যৌগিক বাক্য। ওকে, যৌগিক বাক্য অর্থাৎ এখানে বিভিন্ন লিঙ্কার দিয়ে বাক্যগুলো একে অপরের সাথে যুক্ত আছে, এদেরকে বলে যৌগিক বাক্য বাংলায়। ঠিক আছে, তো ইংরাজিতে এদেরকে কি বলবে? আমরা জানি সিম্পল সাধারণ বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। তো এইখানটায় আমরা ঠিক যৌগিক বলবো না, তবে যৌগিকও আছে আবার কমপ্লেক্সও জুড়ে আছে। এদেরকে আমরা বলবো দ্যাট ইজ ইংরাজিতে আমরা বলবো মাল্টি জয়নিং। ওকে, যে কোনো উপায় এক বাক্য লেখো, যাকে আমরা বলি সিঙ্গেল সেন্টেন্স, ইজন্ট ইট? তো আমরা এখানে দেখব এক একটা সিঙ্গেল সেন্টেন্স। বেটার টু সে, বেটার টু কল ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স সিঙ্গেল ওয়ান, দ্যাট ইজ সিঙ্গেল সেন্টেন্স। একটা মাত্র ফুল স্টপ, একটা মাত্র ফুল স্টপ। সিঙ্গেল সেন্টেন্স কিভাবে লেখে? সেখানে তোমরা দেখবে সিম্পলের যে ইনস্ট্রুমেন্ট ফ্রেজ সেটাও ব্যবহার হয়, কমপ্লেক্সের লিঙ্কারও আসে, কম্পাউন্ডের লিঙ্কার আসে। ঠিক আছে, সব ইনস্ট্রুমেন্টস এখানে একটা বাক্যে ব্যবহার হয়, সিম্পলও ব্যবহার হয়, কমপ্লেক্সও ব্যবহার হয়, কম্পাউন্ডও ব্যবহার হয়। ফলে যৌগিক জটিল এবং সাধারণ মিলেমিশে আমরা যাকে বলি সিঙ্গেল বাক্য নির্মাণ, যেভাবে ইচ্ছা। ক্লিয়ার? এখন দেখো, আমরা এই আলোচনাগুলো নিয়ে এখন আমরা দেখি। বলছে রাস্তার ধারে দাঁড়িয়ে, তাহলে এই যে দাঁড়িয়ে এই অংশটাকে আমরা কি বলবো? দাঁড়িয়ে মানে দাঁড়াইয়া, ইয়া। যখন ইয়ে বা ইয়া থাকে আমরা জানি এটা অসমাপিকা ক্রিয়া, এটাকে আমরা লিখব প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে এই অংশটা লিখব। আমি ভাবছিলাম মানে ভাবিতেছিলাম, এটা আমাদের ফাইনাইট ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভাবিতেছিলাম, ভাবছিলাম মানে ভাবিতেছিলাম। ক্লিয়ার? আমার কি করা উচিত? হঠাৎ এক অজানা মানুষ আমার সামনে আবির্ভূত হলো, এই একটা ক্রিয়াপদ। তাহলে এন্টায়ার সিঙ্গেল সেন্টেন্সটার মধ্যে, একক বাক্যটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? বাক্য কাকে বলে? যাই কিছু থাক না কেন, যতক্ষণ না তোমার ইংরাজিতে ফুল স্টপ আর বাংলায় দাঁড়িয়ে পড়ছে ততক্ষণ তুমি তাকে একটি বাক্য বলতে পারবে না। যখনই দেখবে ফুল স্টপ পড়ে গেল বা দাঁড়িয়ে পড়ে গেল, তার মানে এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে নানান জিনিস রয়েছে, একটু আগে আলোচনা করেছি। তাহলে এই সমগ্র বাক্যটার মধ্যে কি কি আমরা পেলাম? একটা পেলাম অসমাপিকা ক্রিয়া, এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লিখতে হবে। এইটা একটা পেলাম, এটা আমাদের লিখতে হবে ভাবিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ দিয়ে লিখবো, তে ছিলাম। এইটা একটা আবির্ভূত হলো, এইটা একটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ দিয়ে লিখবো, আবির্ভূত হওয়া ক্রিয়াপদ দিয়ে লিখবো। ক্লিয়ার? এই হচ্ছে তোমার, এখান থেকে আমরা খুঁজে বের করে নিব যে কোনটা অসমাপিকা আর কোনটা সমাপিকা, কি টেন্স আছে, সমাপিকা ক্রিয়ার উচ্চারণ কি আছে, সব উচ্চারণ দিক দিয়ে লক্ষ্য করব। যেমন আমরা অসমাপিকা ইয়ে বা ইয়া উচ্চারণে কি ইউজ করব আমরা বলে দিলাম, এইটা এই উচ্চারণে আমরা কি ইউজ করব বলে দিলাম, এখানে উচ্চারণে কি ইউজ করব আমি আলোচনা করে দিলাম। সব বাংলা বাক্যের ক্রিয়াপদ সমাপিকা অসমাপিকা ক্রিয়া, এদের উচ্চারণগুলোকে নিয়েই মেনলি ভাবতে থাকবে যে কোন উচ্চারণে কি বসাইতে হবে, আর বাকিগুলো কোনো প্রবলেম নেই। দেখো শুরু করি। রাস্তার ধারে দাঁড়িয়ে, তাহলে দাঁড়িয়ে রাস্তার ধারে। ক্লিয়ার? আর আমরা কি বলেছি, বাংলায় যেটা শেষে যায় ইংরাজি লেখার সময় ও আগে চলে আসে। তাহলে রাস্তার ধারে দাঁড়িয়ে, তাহলে দাঁড়িয়েটা আগে লিখে দিব, দাঁড়িয়ে রাস্তার ধারে। তাহলে দাঁড়িয়ে স্ট্যান্ডিং,
স্ট্যান্ড মানে দাঁড়ানো, তার সাথে আইএনজি করলা, অর্থে অসমাপিকা ক্রিয়া প্রেজেন্ট পার্টিসিপল, স্ট্যান্ডিং দাঁড়িয়ে। ঠিক আছে, কোথায়? বিসাইড অথবা বাই দ্য রোড সাইড করে দেয়, বাই দ্য রোড সাইড। তাহলে স্ট্যান্ডিং বাই দ্য রোড সাইড, রাস্তার ধারে দাঁড়িয়ে, যখন, এটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স লিঙ্কার, তাই না? যখন আমি ভাবিতে ছিলাম, তার মানে এটা আমার অ্যাডভার্বিয়াল ক্লজ, সেগুলো আমাদের মনে না রাখলেও চলবে। তাহলে যখন আমি ভাবিতে ছিলাম, তাহলে হোয়েন আই ওয়াজ, এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, ওয়াজ ওয়্যার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। আই ওয়াজ, ঠিক আছে, চিন্তা করছিলাম, আই ওয়াজ থিঙ্কিং। থিঙ্কিং কি বিষয় চিন্তা করছিলাম? কি বলতে পারো? থিঙ্কিং এর সাথে সবসময় প্রিপোজিশন অফ হয়। থিঙ্ক অফ, কোনো কিছুর বিষয় চিন্তা করা। থিঙ্ক অ্যাবাউট, অফ বা অ্যাবাউট বসাতে পারো, আবার ওভারও বসাতে পারো। আই ওয়াজ থিঙ্কিং ওভার সামথিং। ক্লিয়ার? তাহলে কিসের উপর চিন্তা করছি? আমার কি করা উচিত। তাহলে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আই শুড ডু করতে পারো, আমার কি করা উচিত। হোয়াট আই শুড ডু। ক্লিয়ার? তাহলে অ্যাবাউট হোয়াট আই শুড ডু, শুডের তোমরা তো জানো শুড নিজেই পাস্ট ফর্ম, তাহলে উচিত অর্থে। তাহলে হোয়াট আই শুড ডু, আমার কি করা উচিত, কমা, হঠাৎ, সাডেনলি। সাডেনলি কি ঘটে গেল? এক অজানা মানুষ, ঠিক আছে, an unknown man, তাহলে an unknown man, ইউ এর উচ্চারণ আ আছে, তাই একটি বোঝাতে অ্যান এসে গেল। an unknown man কি হয়েছে? আমার সামনে আবির্ভূত হলো। আবির্ভূত হওয়া ইংরেজি কি? অ্যাপিয়ার। তাহলে তার পাস্ট ফর্ম, ঠিক আছে, তাহলে অ্যাপিয়ার্ড। ক্লিয়ার? তাহলে অ্যান আননোন ম্যান অ্যাপিয়ার্ড, আবির্ভূত হলো। ঠিক আছে, এখানে তোমরা একটা গ্রুপ ভার্ব ইউজ করতে পারো, টার্ন আপ। টার্ন আপ মানে কি? আবির্ভূত হওয়া। তাহলে অ্যাপিয়ার্ডের জায়গায় টার্ন আপও ব্যবহার করতে পারো। ভেরি গুড ইংলিশ। তাহলে অ্যান আননোন ম্যান অ্যাপিয়ার্ড কোথায়? আমার সামনে। তাহলে বিফোর মি, আমার সামনে। তোমরা যদি বলো ইন ফ্রন্ট অফ মি, তাতেও হবে। ইন ফ্রন্ট অফ মি মানে কি? এটা তোমার প্রিপোজিশন বিফোর। আর ইন ফ্রন্ট অফ মানে এটা একটা ফ্রেজ। ক্লিয়ার? তাহলে ইন ফ্রন্ট অফ মি করলেও হবে, কোনো প্রবলেম নেই। এবার চলো ফুল স্টপ। তাহলে আমার 1 নম্বর বাক্যটা আমার রেডি হয়ে গেল। স্ট্যান্ডিং বাই দ্য রোড সাইড হোয়েন আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আই শুড ডু, সাডেনলি অ্যান আননোন ম্যান অ্যাপিয়ার্ড বিফোর মি। ক্লিয়ার? এবার চলো আমরা 2 নম্বর বাক্যটা দেখো। 2 নম্বর বাক্যটা কি বলেছে? বলছে ক্লান্ত হয়ে। তাহলে এইটুকু জায়গা কি আছে? অসমাপিকা ক্রিয়া হয়ে। হয়ে বা হইয়া থাকলে আমরা কি ইউজ করব? বিং প্লাস অ্যাডজেক্টিভ বা ভার্বের থার্ড ফর্ম। ওকে, এটা আমরা যখন ফ্রেশ শিখেছি, দ্যাট ইজ যখন আমরা পার্টিসিপল শিখেছি, সেখানে আমরা হয়ে বা হওয়ায় বিং প্লাস অ্যাডজেক্টিভ বা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা শিখেছি সেখানটায়। তাহলে ক্লান্ত হয়ে বৃদ্ধ লোকটি বিশ্রাম নিতে, এটা একটা অসমাপিকা ক্রিয়া। এইটা একটা অসমাপিকা
এইটা একটা অসমাপিকা ক্রিয়া। তাহলে নিতে মানে ইনফিনিটিভ 2 প্লাস V1, গাছের নিচে বসলো, এই যে তোমার সমাপিকা ক্রিয়া বসলো, সিম্পল পাস্টের অ্যাক্টিভ বসলো, লেলো লামে শেষ হয়েছে, এবং সাথে সাথে ঘুমিয়ে পড়লো, এই একটা ভাব। তাহলে এই দুটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, যারা টেন্সকে ফলো করে, ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী হয়। তাহলে চলো, বসলো আর পড়লো, তাহলে এই লোতে শেষ হয়েছে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, ভেরি গুড। তাহলে চলো, ক্লান্ত হয়ে, তাহলে আমি কি লিখবো? বিং, হয়ে বা হইয়া, ক্লান্ত, তাহলে টায়ার্ড, বিং টায়ার্ড, এটা ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? আবার এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, বিং টায়ার্ড। বৃদ্ধ লোকটি, দ্য ওল্ড ম্যান, এবার কি লিখবো? এটা সাবজেক্ট হয়ে গেল ওল্ড ম্যান, তাহলে এবার আমার একটা ফাইনাইট ভার্ব লিখতে হবে। ওকে, তাহলে গাছের নিচে বসলো, নিতে বিশ্রাম পরে লিখবো, তাহলে বসলো, স্যাট, স্যাট মানে বসলো, সিটের সিট, স্যাট স্যাট, ওকে, সিট মানে বসা, সিট স্যাট স্যাট, বসলো কোথায়? একটা গাছের নিচে, আন্ডার আ ট্রি, বসে পড়লো গাছের নিচে। কেন বসলো? বিশ্রাম নিতে, টু টেক রেস্ট, বিশ্রাম নিতে বসলো, ভেরি গুড। এবং সাথে সাথে ঘুমিয়ে পড়লো, অ্যান্ড, এবং ঘুমিয়ে পড়লো, সাথে সাথে ঘুমিয়ে পড়লো। তাহলে আমরা কি লিখব? and went to sleep, আবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, asleep ফর্মে লিখতে পারি, and became asleep লিখতে পারি, and went to sleep ঘুমিয়ে পড়লো, সাথে সাথে ইমিডিয়েটলি লিখতে পারো, আবার সাথে সাথে ইন নো টাইমও লিখতে পারো। তাহলে ইমিডিয়েটলি লিখে দিই, ইমিডিয়েটলি, ক্লিয়ার? এবার দেখো নেক্সট 3 নম্বর দেখো, বাড়িতে এসে বাবা যখন আমাদেরকে দেখবে যে আমরা পড়াশোনা করছি না, তিনি ভীষণ রেগে যাবেন, তিনি ভীষণ রেগে যাবেন। তাহলে এসে মানে আসিয়া, ইয়ে বা ইয়া, অসমাপিকা ক্রিয়া, প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি দিয়ে করব। আর কি রয়েছে? যখন হচ্ছে লিঙ্কার, দেখবে, এটা আমাদের ফাইনাইট ভার্ব, করছি না, করিতেছি না, এটাও আমাদের ফাইনাইট ভার্ব, রেগে যাবেন, এটাও আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যটায় 3টা ফাইনাইট আছে, একটা নন ফাইনাইট আছে। এবার ফাইনাইট ভার্বগুলোর টেন্সটা দেখে নাও। এখানে দেখবে লাস্ট উচ্চারণ কি আছে? বেবো, তার মানে এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ। করছি না মানে করিতেছি না, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। রেগে যাবে, এটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ। তাহলে আমরা উচ্চারণ দেখে দেখে টেন্সগুলোকে চিনে নিলাম, এবং এবার টেন্সের গঠন অনুযায়ী বাক্যগুলোকে সাজিয়ে ফেলবো, ভেরি সিম্পল। চলো, বাড়িতে এসে, তাহলে কামিং, কাম মানে আসা, তার সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল অসমাপিকা ক্রিয়া ইয়ে উচ্চারণে, এসে বা আসিয়া, কামিং
হোম, বাড়িতে এসে, যখন বাবা, হোয়েন ফাদার দেখবে আমাদেরকে, তাহলে কি লিখবো? উইল সি আমাদেরকে, আস, উইল সি আস আমাদেরকে, হোয়েন ফাদার উইল সি আস, কামিং হোম হোয়েন ফাদার উইল সি আস আমাদেরকে দেখবে, যে দ্যাট, এই যে দেখো যে দ্যাট আমরা পড়াশোনা করিতেছি না, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, তাহলে কি লিখবো? উই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আর মাঝখানে নো আছে, তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দিলাম নট, তাহলে দ্যাট উই আর নট রিডিং, ঠিক আছে, দ্যাট উই আর নট রিডিং, তো তখন মানে কমা, তিনি ভীষণ রেগে যাবেন, তাহলে কি লিখবো? হি উইল বি সো অ্যাংরি, ক্লিয়ার? তাহলে তিনি হবেন ভীষণ রেগে যাবেন, হি উইল বি সো অ্যাংরি, অথবা হি উইল বিকাম সো অ্যাংরিও করা যায়, কোনো অসুবিধা নয়, হি উইল বিকাম সো অ্যাংরি, ক্লিয়ার? না হয় আমি এখানে বিকামই করে দিলাম, আরো সুবিধা হবে, হি উইল বিকাম সো অ্যাংরি। এবার দেখো লাস্ট 4 নম্বর, ক্লিয়ার? আচ্ছা দেখো, আমরা যদি এখান থেকেই বাক্যটা টানা শুরু করি, তাহলে তোমাদের এই বাক্যটা করতে অসুবিধা হবে। আমি বাক্যটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখো, তাহলে দেখবা কত ইজিলি হয়ে যাবে। যদি প্রথম থেকে যেভাবে আসে সেভাবে যদি না করে আমি যদি এইভাবে বলি, দেখো কত ইজি হয়ে যাচ্ছে। দেখো, চাকরি হয় নিশ্চিত, এইখান থেকে ধরি, জব ইজ কোয়াইট সার্টেইন, ক্লিয়ার? জব ইজ কোয়াইট সার্টেইন, জব সম্পূর্ণ নিশ্চিত, কাদের কাছে? টু দোজ, এইখানে দোষটা আনি, তাহলে ইজি হবে, টু দোজ হু নো হাউ টু ডু ট্রান্সলেশন, ঠিক আছে? দেখো কত সোজা হলো, জব ইজ কোয়াইট সার্টেন টু দোজ হু নো হাউ টু ডু ট্রান্সলেশন, হাউ টু ডু ইংলিশ ট্রান্সলেশন, সরি, হাউ টু ডু ইংলিশ ট্রান্সলেশন। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো তারপর কি বলছে, কারণ, বিকজ, কারণ কি? বিকজ এই দক্ষতা, তাহলে আমি কি লিখবো? এই দক্ষতা মানে দিস স্কিল, ক্লিয়ার? দিস স্কিল কি করছে? বলছে তাদেরকে প্রতিযোগিতায় 2 পা এগিয়ে রাখে, এ, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তাহলে এই দক্ষতা এগিয়ে রাখে তাদেরকে, তাহলে কিপ, রাখে, কিপ, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস, তার মানে দিস স্কিল কিপস দেম, তাদেরকে রাখে, কোথায় রাখে? টু স্টেপ, টু স্টেপ
ahead, তার মানে দুটো স্টেপ তাহলে কি লিখলাম, দিস স্কিল কিপস দেম টু স্টেপস করে দিই, দু আছে, টু স্টেপস এহেড, কোথায়, কম্পিটিশনে না, তাহলে ইন দ্য কম্পিটিশন। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে এইভাবে তোমরা বুঝে বুঝে ট্রান্সলেশনগুলো করতে পারো। জাস্ট এই বাক্যগুলো সব সিঙ্গেল সেন্টেন্স, একটা করে ফুল স্টপ আছে, সেন্টেন্সগুলো দেখতে বড়, কিন্তু সাজানোর কায়দাগুলো কি তোমাদের শিখতে হবে। দিস ইজ দ্য জব ইউ হ্যাভ টু নো। কোনটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকার ক্যারেক্টার কি, সেটা ইনফিনিটিভ আছে না পার্টিসিপল আছে নাকি জিরান্ডে আছে, সেটা দেখার। তারপর তোমার সমাপিকা ক্রিয়া কোন টেন্সের উচ্চারণে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ। ওকে, অল দিস থিংস ইউ হ্যাভ টু লার্ন following my all these classes on regular basis. Okay, thank you, have a good day. If you have anything to discuss or to ask me, then you use your comment box. Okay, if you like my classes, then don't forget to like and share. And those who are new in my channel, kindly don't forget to subscribe. Okay, because I hope my effort and my way of teaching like this from very ground level can help so many students and people who actually like to learn English, isn't it? Thank you, have a good day, stay well. Okay, this here, this part, actually I have already seen in my video, this part up to this area, isn't it? It gets some upper level, but I suppose there will be no problem to understand. If there is any problem, pardon me this time. Okay, thank you.